হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যালি। আজকে আমরা দেখব ক্লাস 7 আইসিএসসি কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ। আজকে আমরা ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জ কাকে বলে, তাদের মধ্যে ডিফারেন্স কি কি, এখান থেকে কি টাইপের কোশ্চেন আমাদের ফার্স্ট টার্ম এক্সামে আসতে পারে, এমসিকিউ সহ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ক্যাটাগরাইজের কোশ্চেন, সব ধরনের কোশ্চেন তোমাদের ডিসকাস করব। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্টে আমাদের কি আছে, ফিজিক্যাল চেঞ্জের ডেফিনেশন কাকে বলে। ফিজিক্যাল চেঞ্জ কি বলেছে, এ চেঞ্জ হুইচ অল্টার সাম স্পেসিফিক প্রপার্টি, অর্থাৎ কিছু স্পেসিফিক প্রপার্টিকে অল্টার করবে ম্যাটারের উইদাউট এনি চেঞ্জ ইন দ্য কম্পোজিশন অফ দ্য মলিকুল, অর্থাৎ মলিকুলের কম্পোজিশনের কোনো রকম চেঞ্জ হবে না, জাস্ট স্পেসিফিক কিছু প্রপার্টি যেমন টেক্সচার, স্টেট, কালার এইগুলো চেঞ্জ হতে পারে। ফিজিক্যাল চেঞ্জের কিছু ক্যারেক্টারিস্টিক আছে। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কি, নো নিউ সাবস্ট্যান্স ইজ ফর্মড ইন দ্য ফিজিক্যাল চেঞ্জ। তাহলে যদি ক্যারেক্টারিস্টিক আমায় বলে, প্রথম ক্যারেক্টারিস্টিক আমাকে জানতে হবে বা ডিফারেন্স লেখার ক্ষেত্রে আমাকে লিখতে হবে যে কোনো রকম নতুন কোনো সাবস্ট্যান্স ফিজিক্যাল চেঞ্জে তৈরি হয় না। তার মানে ব্যাপারটা তাই দাঁড়ালো, যেহেতু তার কোনো কম্পোজিশন চেঞ্জ হচ্ছে না, তাহলে নতুন টাইপের বা নতুন ধরনের কোনো কম্পাউন্ড বা সাবস্ট্যান্স তৈরি হবে না। এক্সাম্পল, অন হিটিং অফ আইস মেল্টস টু ফর্ম ওয়াটার, অর্থাৎ আইসকে যদি আমি হিট করি তাহলে সেটা মেল্ট হয়ে কি হবে, ওয়াটারে কনভার্ট হবে। সেই ওয়াটারকে যদি আমি কুল করি তাহলে সলিডিফাই হয়ে আইস হবে। অর্থাৎ ছিল কি, ছিল ওয়াটার আর আইস। তাহলে এখানে অ্যাকচুয়াল ফর্মুলা কি, H2O। এটা আইসেরও যা ফর্মুলা, ওয়াটারেরও সেম ফর্মুলা। তাহলে কেমিক্যাল কম্পোজিশন কিন্তু সেমই আছে, হাইড্রোজেন আর অক্সিজেনের মাস রেশিও 1:8, ভলিউম রেশিও 2:1। এটা কিন্তু কেমিক্যালি হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়েই তৈরি। সেটা সলিড ফর্মে আইস আর লিকুইড ফর্মে ওয়াটার, জাস্ট হিটটা এদিক ওদিক হচ্ছে বলে স্টেটটা চেঞ্জ হচ্ছে, কেমিক্যাল কম্পোজিশন ফিক্সড। নেক্সট নাম্বার 2, ফিজিক্যাল চেঞ্জ ক্যান জেনারেলি বি রিভার্সড। জেনারেলি কথাটা আছে কারণ বেশ কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যেটা ফিজিক্যাল চেঞ্জ, নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে না এবং সেটা রিভার্স করা যায় না। তো আমরা ইন জেনারেল মনে রাখবো ফিজিক্যাল চেঞ্জ কি, জেনারেলি রিভার্স। দেখো এক্সাম্পল আছে একটা, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডের ফর্মুলা হচ্ছে ZnO। এটা হচ্ছে হোয়াইট কালারের হয়, যদি এটাকে হিট করি তাহলে এটা ইয়েলো কালারের হয়ে যায়। যদি কুল করি, কুল করলে কি হয়ে যাবে, ব্যাক টু হোয়াইট, অর্থাৎ হোয়াইটে ব্যাক করে চলে আসবে। তাহলে জিঙ্ক অক্সাইডকে যদি আমি হিট করি, হিট করলে কি হয়ে যাবে, হিট করলে হয়ে যাবে ইয়েলো, হোয়াইট থেকে ইয়েলো। আর যদি কুল করি, কুল করলে আবার হয়ে যাবে আমার হোয়াইট। অর্থাৎ ছিল আমার হোয়াইট, হিট করলে চলে গেল ইয়েলো, কুল করলে চলে আসলো হোয়াইট, অর্থাৎ এখান থেকে কালার চেঞ্জ হলো। আগেরটাতে কি হলো, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, স্টেট চেঞ্জ, এটা কালার চেঞ্জ। বাট অ্যাজ এ হোল জিঙ্ক অক্সাইড কিন্তু ZnO থাকলো, অর্থাৎ কেমিক্যাল কম্পোজিশন ফিক্সড। নেক্সট, দেয়ার ইজ নো চেঞ্জ ইন ওয়েট, অর্থাৎ ওয়েটের বা মাসের কোনো চেঞ্জ হবে না ফিজিক্যাল চেঞ্জে। কি করেছি, এক্সাম্পল দেখো, ইফ এ কমন সল্ট, কমন সল্ট মানে কি, NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটাকে বলা হয় কমন সল্ট। সলিউশন প্রিপেয়ার করছি কি করে, 15 গ্রাম কমন সল্ট নিচ্ছি ওয়াটারের মধ্যে এবং স্টিয়ার করছি, তাহলে একটা সল্ট সলিউশন তৈরি হয়ে গেল। তারপর সেই সলিউশনটাকে যখন হিট করব তাহলে ওয়াটার এভাপোরেট হবে, অর্থাৎ ওয়াটার এভাপোরেট হয়ে আমার স্টিম হয়ে গেল এবং পড়ে থাকলো কি, সল্ট পড়ে থাকলো। সেই সল্টটা কতখানি পড়ে থাকবে, সেই সল্টটা দেখবো 15 গ্রামই পড়ে আছে। ছিল 15 গ্রাম, সলিউশন তৈরি করার সময় হিট করার পরেও কতখানি পড়ে আছে, 15 গ্রামই পড়ে আছে, তাহলে কোনো রকম চেঞ্জ হয়নি ওয়েটে, নো চেঞ্জ ইন দা ওয়েট। 4 নম্বর, অনলি এ লিটল হিট ইফ এনি ইজ অ্যাবজর্বড অর গিভেন অফ ডিউরিং ফিজিক্যাল চেঞ্জ, অর্থাৎ ফিজিক্যাল চেঞ্জে খুব সামান্য অ্যামাউন্টে হিট অ্যাবজর্ব হতে পারে বা রিলিজ হতে পারে। এক্সাম্পল কি আছে, ইফ এ সলিড ওয়্যাক্স, সলিড ওয়্যাক্সকে যদি আমি হিট করি তাহলে কি হয়ে যাবে, মেল্ট করে যাবে। কি করে মেল্ট করবে, কিছু অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করবে। এবার ওইটাকে যদি আমি ঠান্ডা করি তাহলে সেটা কি হবে, আবার সলিড ওয়্যাক্সে কনভার্ট হবে বাই গিভিং অফ সেম অ্যামাউন্ট অফ হিট। তাহলে যে অ্যামাউন্ট অফ হিট নিয়ে সলিড থেকে লিকুইডে গেল, সেম অ্যামাউন্ট অফ হিট ছেড়ে দিয়ে লিকুইড থেকে সলিডে আসে, জাস্ট টেস্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু এক্ষেত্রেও কোনো নতুন সাবস্ট্যান্স তৈরি হচ্ছে না। এবার আমরা দেখে নেব কেমিক্যাল চেঞ্জ সম্পর্কে। এবার আমরা দেখব কেমিক্যাল চেঞ্জ সম্পর্কে। দেখো কেমিক্যাল চেঞ্জ কাকে বলে, জাস্ট ফিজিক্যাল চেঞ্জে উল্টো হবে, এক্ষেত্রে নতুন সাবস্ট্যান্স তৈরি হবে। তো ডেফিনেশনটা ফার্স্টে দেখব, a change which alters the specific properties of a substance by bringing about a change in its molecular composition। অর্থাৎ আগেরটাই কি শিখেছিলাম, স্টেট, কালার, টেক্সচার চেঞ্জ হবে, অন্যান্য প্রপার্টি চেঞ্জ হবে, বাট মলিকুলার কম্পোজিশন চেঞ্জ হবে না। বাট এখানে কি হবে, মলিকুলার কম্পোজিশন চেঞ্জ হবে,
চেঞ্জ ইন স্টেট হতে পারে এবং সেই সঙ্গে কালার চেঞ্জও হতে পারে, বাট মলিকুলার কম্পোজিশন অবশ্যই চেঞ্জ হবে, তার মানে নতুন সাবস্টেন্স তৈরি হবে। ক্যারেক্টারিস্টিক, ফার্স্ট অফ অল আগেরটায় কি শিখেছিলাম, ফিজিক্যাল চেঞ্জে নো নিউ সাবস্টেন্স ফর্মড, বাট এক্ষেত্রে নিউ সাবস্টেন্স উইথ এন্টারলি নিউ প্রপার্টিস ফর্ম করবে। যেমন মার্কুরি অক্সাইড যেটা রেড কালারের হয়, ওটাকে হিট করলে দুটো সাবস্টেন্স পায়, মার্কুরি আর অক্সিজেন। দেখো মার্কুরি অক্সাইডকে হিট করছি, হিট করলে কি পাচ্ছি, মার্কুরি আর অক্সিজেন, যাদের সম্পূর্ণ ডিফারেন্ট প্রপার্টি কম্পেয়ার টু মার্কুরিক অক্সাইড। কারণ এক্ষেত্রে মার্কুরিক অক্সাইড কি একটা কম্পাউন্ড, আর এই দুটো কি, দুটো এলিমেন্ট, এবং তাদের প্রপার্টি সম্পূর্ণ আলাদা। নেক্সট, কেমিক্যাল চেঞ্জ ক্যান নট বি জেনারেলি রিভার্স। কেমিক্যাল চেঞ্জ রিভার্স করা পসিবল নয়, কারণ একবার ওই কেমিক্যাল চেঞ্জ হয়ে গেলে সেটা রিভার্স করা সহজে যায় না। উঁচু ক্লাসে যখন যাবে তখন দেখবে বেশ কিছু রিভার্সেবল কেমিক্যাল চেঞ্জ হয়, কিন্তু আপাতত আমাদের জানতে হবে কি ইন জেনারেল রিভার্স করা যায় না বা সহজে রিভার্স করা যায় না। তাহলে সেক্ষেত্রে এক্সাম্পল দেখে নেবো আমরা। ধরা যাক আমি একটা ওয়্যাক্স বা মোমবাতি পোড়াচ্ছি, সেক্ষেত্রে মোমবাতি পুড়লে কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড আর স্টিম, যেটা বাতাসে মিশে যাবে বা এয়ারে মিশে যাবে। কিন্তু সেইটা পোড়ার পরে যে কার্বন ডাইঅক্সাইড স্টিম এয়ারে মিশে গেল, সেটা যদি মোমবাতি নিভিয়ে দিই বা রিভার্স করতে চেষ্টা করি, তাহলে সেটা কিন্তু আবার ফেরত এসে মোমে বা ওয়্যাক্সে কনভার্ট হবে না। অর্থাৎ পুড়ে যাওয়ার পরে বা বার্ন হওয়ার পরে যে কার্বন ডাইঅক্সাইড আর স্টিম এয়ারে মিশে গেল, সেটা আর রিভার্স করে ওয়্যাক্সে কনভার্ট করা পসিবল নয়। কার্বন ডাইঅক্সাইড আর স্টিম যেটা ওয়্যাক্স পুড়ে যাওয়ার পরে তৈরি হবে, সেটা কিন্তু এয়ারে মিশে যাবে, সেটা আর রিভার্স করা পসিবল নয়, অর্থাৎ ওয়্যাক্সে কনভার্ট করা পসিবল হবে না। তাই দেখো এখানে লেখা আছে, দ্য কার্বন ডাইঅক্সাইড আর স্টিম ফর্ম ডিউরিং দ্য বার্নিং অফ ক্যান্ডেল ক্যান নট বি কনভার্টেড ইন্টু ওয়্যাক্স বাই অল্টারিং দ্য কন্ডিশন অফ এক্সপেরিমেন্ট। অর্থাৎ কন্ডিশনটা যদি অল্টার করি, তাহলে কিন্তু আর ওই কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ভেপারকে আমরা কনভার্ট করতে পারবো না ওয়্যাক্সে। 3 নম্বর, দেয়ার ইজ ইউজুয়ালি এ চেঞ্জ ইন ওয়েট ডিউরিং কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জে কি হবে, একটা ওয়েটের চেঞ্জ হবে, কারণ কিছু অ্যামাউন্ট বেরিয়ে যাচ্ছে, বাকি অ্যামাউন্ট পড়ে থাকছে, যেটা আর রিভার্স করা পসিবল হচ্ছে না। ফর এক্সাম্পল, যদি সুগারকে বার্ন করি আমরা, সুগার নর্মালি যদি বার্ন করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সুগার অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এক ধরনের কার্বোহাইড্রেট। তোমরা এটা জেনে রাখতে পারো, সুগারের জেনারেল ফর্মুলা হচ্ছে এইটা, সুক্রোজ C12H22O11। এটাকে যদি খুব হাই লেভেলে হিট করি, ফার্স্টে ব্রাউন হয় এবং তারপরে ব্ল্যাক হয়ে যায়, কারণ এইখানে অ্যাকচুয়ালি যে ওয়াটার আছে 11 মলিকুলস অফ ওয়াটার বেরিয়ে যায়, আর এখানে পড়ে থাকে কার্বন। কার্বনটা কি ব্ল্যাক, এবং এখান থেকে যে কার্বনটা পাচ্ছি তাকে বলি আমরা সুগার চারকোল। তাহলে এই যে স্টিম বা ওয়াটার ভেপার বেরিয়ে গেল, সেটাকে আর কনভার্ট করা যাচ্ছে না সুগারে। এবং এখানে যদি আমি এটা 7 গ্রামে শুরু করি, দেখো when sugar is burned 7 গ্রাম সুগার যদি থাকে, তাহলে ওয়াটার যেটুকু বেরিয়ে গেল, বাকিটা সুগার চারকোল পড়ে থাকলো। কতখানি পড়ে আছে, 7 গ্রাম থেকে অনলি 3 গ্রাম অফ সুগার চারকোল পড়ে আছে, তাহলে বাকি 4 গ্রাম ওয়াটার হিসাবে বেরিয়ে গেছে। নেক্সট, নাম্বার 4, lot of heat is usually given off or absorbed during the chemical change. আগে কি শিখেছিলাম, ফিজিক্যাল চেঞ্জে অ্যাবজর্ব বা রিলিজ অফ হিট খুব কম অ্যামাউন্টে হয়, বাট কেমিক্যাল চেঞ্জে কি হচ্ছে, অ্যাবজর্ব বা রিলিজ অফ হিট হাই অ্যামাউন্টে হবে। এক্সাম্পল দেখো লেখা আছে, when magnesium burns in air it produces a large amount of heat and light energy। এবং ম্যাগনেসিয়াম কিসে বার্ন করে, ড্যাজলিং হোয়াইট ফ্লেমে বার্ন করে, এবং এক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড পাই, যেটাকে আমরা কি বলি, হোয়াইট অ্যাশ বলে থাকি। তাহলে আমি যদি একটু আবার এখানে সামারি করে দিই, তাহলে কেমিক্যাল চেঞ্জের ক্যারেক্টারিস্টিক কি কি, ফার্স্ট অফ অল নতুন সাবস্টেন্স তৈরি হবে, যার প্রপার্টি এন্টায়ারলি ডিফারেন্ট হবে রিঅ্যাকট্যান্ট গুলোর রেসপেক্টে। নাম্বার 2, কেমিক্যাল চেঞ্জ ইজিলি রিভার্স করা যাবে না, অর্থাৎ একবার চেঞ্জটা হয়ে গেলে সেটা সহজে আবার ফেরত আনা যাবে না অরিজিনাল স্টেটে। নাম্বার 3, কেমিক্যাল চেঞ্জে ইউজুয়ালি ওয়েট চেঞ্জ হবে, অর্থাৎ যে ওয়েট নিয়ে আমি রিঅ্যাকশন নিতে শুরু করলাম, তারপরে যে প্রোডাক্ট পাবো কিছু ওয়েট আমার বাদ চলে যাবে বা অ্যাড হয়ে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ওয়েট সেম থাকবে না। নাম্বার 4, লট অফ হিট এনার্জি আমার গিভেন অফ হবে অথবা অ্যাবজর্ব হবে। এবার আমি ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জের ডিফারেন্স দেখে নেব, যেটা খুব ইম্পর্টেন্ট টার্ম এক্সামের রেসপেক্ট। আমরা ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জের ডিফারেন্স দেখে নেব, যেটা কিন্তু তোমাদের ফার্স্ট টার্ম এক্সামের রেসপেক্টে সেকশন বি এর একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে, এবং প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিল। চলো দেখে নিই। ফিজিক্যাল চেঞ্জ, the change takes place only in state, color, texture, electrical and magnetic properties. However, molecular properties remain same.
আর কেমিক্যাল চেঞ্জে কি হচ্ছে, দ্য চেঞ্জ টেক্স প্লেস ইন স্টেট, কালার, টেক্সচার এটসেট্রা অ্যালং উইথ চেঞ্জ ইন মলিকুলার প্রপার্টিস। তাহলে সোজা ভাষায় কি, সোজা ভাষায় হচ্ছে এক্ষেত্রে মলিকুলার প্রপার্টি সেম থাকবে, ওক্ষেত্রে চেঞ্জ হবে, আর বাকি যা আছে সব এক্ষেত্রেও চেঞ্জ হবে, এক্ষেত্রেও চেঞ্জ হবে। যেমন কালার, টেক্সচার, স্টেট এগুলো এক্ষেত্রেও চেঞ্জ হচ্ছে, ওই ক্ষেত্রেও চেঞ্জ হচ্ছে, বাট এখানে মলিকুলার প্রপার্টি সেম থাকছে, ওখানে মলিকুলার প্রপার্টিস চেঞ্জ হচ্ছে ওই চেঞ্জগুলোর সঙ্গে সঙ্গেই। ২ নম্বর কি বলছে, এখানে নতুন কোনো সাবস্টেন্স তৈরি হবে না, সো নো নিউ সাবস্টেন্স ইজ প্রোডিউসড। এখানে নিউ সাবস্টেন্স উইথ নিউ কেমিক্যাল প্রপার্টিজ আর প্রোডিউসড। স্বাভাবিকভাবেই যদি আমার মলিকুলার প্রপার্টিজ চেঞ্জ হয় বা কম্পোজিশন চেঞ্জ হয়, তাহলে নতুন সাবস্টেন্স তৈরি হবে, এখানে হবে, সরি এখানে হবে না আর এখানে হবে, কারণ এখানে চেঞ্জ হচ্ছে তাই প্রপার্টিজ এর ক্ষেত্রে নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে, এক্ষেত্রে মলিকুলার প্রপার্টি সেম থাকছে তাই নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে না। ৩ নম্বর, ইট ইজ এ টেম্পোরারি চেঞ্জ অ্যান্ড ক্যান বি রিভার্স, যেটা আমরা পড়েছিলাম ক্যারেক্টারিস্টিক্সে মনে করো, সেক্ষেত্রে কি বলেছিলাম, জেনারেলি রিভার্স করা যায়, তাহলে সেক্ষেত্রে যদি রিভার্স করা যায় তাহলে অবশ্যই টেম্পোরারি চেঞ্জ হবে। এটা রিভার্স করা যায় না ইন জেনারেল, তাহলে এটা কি হবে, পার্মানেন্ট চেঞ্জ হবে। ৪ নম্বর এনার্জি দিয়ে বলেছিলাম, এক্ষেত্রে খুব একটা এনার্জি চেঞ্জ হয় না, হলেও খুব কম অ্যামাউন্টে হয়, সো দেয়ার ইজ নো নেট অ্যাবজর্পশন অর রিলিজ অফ এনার্জি। এক্ষেত্রে কি হবে, হিউজ অ্যামাউন্টে এনার্জি রিলিজ বা অ্যাবজর্ব হবে। তোমাদের যদি প্রশ্ন দেয় ফিজিক্যাল চেঞ্জ কেমিক্যাল চেঞ্জ, অনেকে ভুল করে ২টো পয়েন্ট ৩টে পয়েন্ট লিখে আসে নিজের মনের মতো করে, এক্সাক্ট এই ৪টে পয়েন্ট লিখলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, যেরকম ১ ২ ৩ ৪ করে করে দিয়েছি, এই ৪টেই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস ফর ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ, এইটুকু লিখলেই ফুল মার্কস। তো এবার আমরা দেখে নেব বেশ কিছু এক্সাম্পল, যেটাকে আমরা ক্যাটাগরাইজ করব ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জের মধ্যে, এই ধরনের কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। আমরা বেশ কিছু চেঞ্জেস দেখে নেব এক্সাম্পলস, যেগুলো ফিজিক্যাল না কেমিক্যাল সেটা আমরা দেখব। দেখো 10টা এক্সাম্পল লিখেছি, এরকম অনেক ধরনের এক্সাম্পল তোমাদের পরীক্ষা আসতে পারে, কিন্তু সেকশন বি তে কিন্তু এরকম ক্যাটাগরি একটি কোশ্চেন থাকতে পারে তোমাদের ফার্স্ট টার্ম এক্সামে। তো চলো দেখে নিই। ফার্স্টে বলছে বার্নিং অফ উড, অর্থাৎ উডকে যখন বার্ন করছি, কোনো কিছু যখন পুড়বে, তখন কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার ভেপার তৈরি হবে, এবং সেটা কখনোই রিভার্স করা যাবে না, তাহলে এটা অবশ্যই আমাদের কি ধরনের চেঞ্জ হবে, এটা অবশ্যই আমাদের কেমিক্যাল চেঞ্জ হবে। নেক্সট, গ্লোয়িং অফ অ্যান ইলেকট্রিক বাল্ব, এই যে ইলেকট্রিক বাল্ব যখন জ্বলে তখন কি হয়, লাইট সুইচ দিলে জ্বলে এবং সুইচ বন্ধ করলে কি হবে, অফ করলে বন্ধ হয়ে যাবে, সুতরাং রিভার্স করা যাচ্ছে, নতুন কোনো সাবস্টেন্স তৈরি হচ্ছে না, তাহলে এটা অবশ্যই আমাদের ফিজিক্যাল চেঞ্জ হবে। নেক্সট, ম্যাগনেট অ্যাট্রাক্টিং আয়রন নেলস, একটা ম্যাগনেট যখন আয়রন নেলসকে অ্যাট্রাক্ট করে, সেটা কি হয়, ফিজিক্যাল চেঞ্জ হয়, কারণ ম্যাগনেটকে আবার ডিম্যাগনেটাইজ করা যায়, আবার ম্যাগনেটাইজও করা যেতে পারে, এবং সেক্ষেত্রে নতুন কোনো সাবস্টেন্স তৈরি হয় না, তাহলে এটা অবশ্যই আমাদের ফিজিক্যাল চেঞ্জ হবে। বার্নিং অফ অ্যান ম্যাগনেসিয়াম রিবন ইন এয়ার, ম্যাগনেসিয়াম রিবনকে যদি এয়ারে বার্ন করি তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড বা হোয়াইট অ্যাশ তৈরি হবে, এবং সেটা কখনোই কি রিভার্স করা যাবে না, একটা লার্জ অ্যামাউন্ট অফ হিট তৈরি হবে, এবং ম্যাগনেসিয়াম ড্যাজলিং হোয়াইট ফ্লেমে বার্ন করবে, তাহলে এটা অবশ্যই কি হবে, কেমিক্যাল চেঞ্জ, যেখানে নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে এবং রিভার্স করা যাচ্ছে না। ফটোসিনথেসিস ইন প্ল্যান্ট, ফটোসিনথেসিসে কি হয়, ফটোসিনথেসিস যদি আমি একটু বলি, ফটোসিনথেসিসে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সরি কার্বন ডাই অক্সাইড লাগে এবং তার সঙ্গে ওয়াটার লাগে, অর্থাৎ লিফের থ্রু দিয়ে স্টোমাটাতে কার্বন ডাই অক্সাইড ঢোকে, এবং রুটস এর থ্রু দিয়ে প্ল্যান্টে ওয়াটার ঢোকে, এবং সেখানে সানলাইট আর ক্লোরোফিল, সানলাইট লাগে, আর ইন দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল আমাদের কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, C6H12O6, তার সঙ্গে অক্সিজেন এবং তার সঙ্গে ওয়াটার, অর্থাৎ এখানে নতুন সাবস্টেন্স তৈরি হলো, কেমিক্যাল চেঞ্জ হলো, এবং কেমিক্যাল রিঅ্যাকশন টেক্স প্লেস, সো এটা অবশ্যই কি হবে, কেমিক্যাল চেঞ্জ। এখানে ঘুরিয়ে আরেকটা কোশ্চেন আসতে পারে, যদি আমাদের বলে কেমিক্যাল এনার্জি লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে কোথায়, তাহলে সেক্ষেত্রে আনসার হচ্ছে ফটোসিনথেসিস, কারণ সরি লাইট এনার্জি কেমিক্যাল এনার্জিতে লাইট পড়ছে এবং কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, তাহলে লাইট এনার্জি কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি। নেক্সট, মোল্ডিং অফ গ্লাস, গ্লাসকে শেপ দিচ্ছি, সেটাকে আবার কি গুঁড়ো করে আবার আগের স্তরে আগের লেভেলে আর কি আনা পসিবল হবে, তাহলে গ্লাসকে শেপ দিচ্ছি, আবার রিশেপ করা সম্ভব এবং ইনিশিয়াল স্টেজে ফিরে আসা সম্ভব, তাহলে এই ধরনের মোল্ডিং অফ গ্লাস কি ধরনের এক্সাম্পল, ফিজিক্যাল চেঞ্জ। নেক্সট, ফর্মেশন অফ ফগ, ফগ, ডিউ, মিস্ট, ক্লাউড, এগুলো সব কি,
এগুলো সব ফিজিক্যাল চেঞ্জ, কারণ এগুলো কি হবে, এগুলো রিভার্স করা সম্ভব। তাহলে এগুলো অবশ্যই আমাদের ফিজিক্যাল চেঞ্জ হবে। ডাইজেশন অফ ফুড, ফুড ডাইজেস্ট হচ্ছে, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেখানে বিভিন্ন ধরনের পড়েছি আমরা ক্লাস 6 এ বায়োলজিতে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো আছে, ভিটামিনস আছে। তাহলে কার্বোহাইড্রেট কি হচ্ছে, পরে সুগারে কনভার্ট হচ্ছে ভেঙে সিম্পল মলিকুলসে, এবং প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড, এবং ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড হচ্ছে, এবং এগুলো কিন্তু আবার ফেরত আসা সম্ভব নয়, অর্থাৎ পুনরায় আগের স্টেজে, অর্থাৎ রিভার্স করা পসিবল নয়। অর্থাৎ খাবার যদি একবার হজম হয়ে যায় সেটা কিন্তু আবার ইনিশিয়াল স্টেজে আসতে পারবে না, এবং নতুন সাবস্টেন্স যেহেতু তৈরি হচ্ছে, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড, সুক্রোজ থেকে বা কার্বোহাইড্রেট থেকে নতুন সুগার, তাহলে সেটা কিন্তু অবশ্যই কেমিক্যাল চেঞ্জ হবে, কারণ এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। রাইপেনিং অফ ফুড বা রিপেনিং অফ ফুড, ফ্রুট যখন পেকে যাচ্ছে সেখানে কি অবশ্যই কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, কারণ পাকা ফল কখনোই কাঁচা ফলে কনভার্ট হবে না, তাহলে এটা অবশ্যই কেমিক্যাল চেঞ্জ। ব্ল্যাকেনিং অফ সিলভারওয়্যার, সিলভারের যে অর্নামেন্টস অনেকে পরে সেগুলো ধীরে ধীরে ব্ল্যাক হয়ে যায়, কেন হয়ে যায়, তার কারণ হচ্ছে সালফারের সঙ্গে রিয়াকশন করে সিলভার সালফাইড তৈরি করে, যেটা একটা কালো লেয়ার পড়ে যায়। ইট ইজ ওয়ান টাইপ অফ রাস্টিং, যেটা আমরা আয়রনে দেখতে পাই, সিলভারের ক্ষেত্রেও এক ধরনের করোশন হয়, কপারের ক্ষেত্রে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের হয়, এবং এটা কি হয়, এটা কেমিক্যাল চেঞ্জ, কারণ এটা রিভার্স হয় না। আমি মাত্র 10টা করালাম, এরকম আরো অনেকগুলো এক্সাম্পল হতে পারে। আমি পরে তোমাদের এক্সামের আগের দিন এই চ্যানেলটি ফলো করে রেখো, এক্সামের আগের দিন তোমাদের একটি ভিডিও বানাবো যেখানে আমি তোমাদের এক্সামে কি কি কোশ্চেন আসতে পারে তার উপর একটা ডিটেলস ভিডিও আনবো, এবং সেখানে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বলে দেবো। এবার আমরা দেখবো এন্ডোথার্মিক, এক্সোথার্মিক, রাস্টিং, গ্যালভানাইজেশন এইগুলো সম্পর্কে। আমরা লাস্ট কিছু টপিক দেখে নেবো এই চ্যাপ্টার থেকে। দেখো, এন্ডোথার্মিক চেঞ্জ, এক্সোথার্মিক চেঞ্জ কাকে বলে, এক্সাম্পল করোশন, রাস্টিং, গ্যালভানাইজেশন। এন্ডোথার্মিক, এক্সোথার্মিকের ডেফিনেশন উইথ এক্সাম্পল লাস্ট ইয়ার কিন্তু ক্লাস 7 এ তোমাদের ফার্স্ট টার্ম এক্সামে দিয়েছিল, তো আমরা সেটা একটু ডিটেলসে দেখে নেব। এন্ডোথার্মিক চেঞ্জ, দ্য চেঞ্জেস দ্যাট ইনভলভস অ্যাবজর্পশন অফ এনার্জি আর নোন অ্যাজ এন্ডোথার্মিক চেঞ্জ। দেখো, এটা মনে রাখা খুব সোজা। এন্ডো মানে ভেতরে, অর্থাৎ হিট এনার্জি ভেতরে ঢুকবে, ইনসাইড, তাহলে অ্যাবজর্পশন। এন্ডো, এন্ডো মানে ভেতরে। এক্সো, এক্সো মানে হচ্ছে বাইরে, তাহলে কি হবে, হিট এনার্জি বাইরে যাবে, রিলিজ হবে। দ্য চেঞ্জেস দ্যাট ইনভলভ ইভলিউশন অর রিলিজ অফ এনার্জি আর নোন অ্যাজ এক্সোথার্মিক। তাহলে এন্ডোথার্মিক চেঞ্জ তাদেরকে বলবো যে ক্ষেত্রে অ্যাবজর্পশন হবে হিট, অর্থাৎ এন্ডো মানে ভেতরে ঢুকছে হিট, আর এক্সো মানে কি বাইরে যাচ্ছে, বাইরের দিকে, তাহলে রিলিজ অফ হিট এনার্জি আর গিভেন অফ অফ হিট এনার্জি বা ইভলিউশন অফ হিট এনার্জি, সেটাকে বলছি আমরা কি এক্সোথার্মিক, আর অ্যাবজর্পশন হলে সেটাকে বলছি এন্ডোথার্মিক। এক্সাম্পল দেখো, কুকিং অফ ফুড, ফুড কুক করতে বাইরে থেকে হিট দিতে হচ্ছে, আমাকে সাপ্লাই করতে হচ্ছে কন্টেনারের মধ্যে, তাহলে অবশ্যই এন্ডোথার্মিক। ডিসলভিং অফ অ্যামোনিয়াম ক্লোরাইড ইন ওয়াটার, একটা বিকার নিয়েছি, তার মধ্যে ওয়াটার নিয়ে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে স্টিয়ার করি, কিছুক্ষণ পর বিকারের গায়ে হাত দিলে বিকারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মানে ওয়াটার আর বিকার থেকে হিট ওই অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে নিয়েছে সলিউশনটা, এবং তার জন্য বিকারটায় হাত দিলে ঠান্ডা লাগছে, তাহলে এটা অবশ্যই কি এন্ডোথার্মিক। এক্সোথার্মিকে যেটা বললাম, ইভলিউশন আর রিলিজ হবে। এক্সাম্পল দেখো, ডিসোলিউশন অফ কুইকলাইম ইন ওয়াটার, এখানে যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছিলাম ওয়াটারে, এখানে তেমন কুইকলাইম বা ক্যালসিয়াম অক্সাইড দিচ্ছি। একটা বিকার নিয়েছি, তার মধ্যে ওয়াটার দিয়েছি, তার মধ্যে কুইকলাইম দিয়েছি, দিয়ে স্টিয়ার করেছি, কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপরে হাত দিয়েছি বিকারের গায়ে, দেখছি গরম হয়ে গেছে, এখানে ঠান্ডা হয়ে গেছিল, এখানে গরম হয়ে গেছে, তাহলে এখানে কি করছে, এখানে হিট নিয়ে নিচ্ছে নিজের মধ্যে, এখানে হিট বাইরে ছেড়ে দিচ্ছে, তার জন্য ওই হিটটা আমি ফিল করতে পারছি বলে আমার বিকারটা কি হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। বার্নিং অফ ম্যাচস্টিক, ম্যাচস্টিক দেখো বার্ন করছি, দেশলাই জ্বালাচ্ছি, তখন কি হচ্ছে, আমার হিট এনার্জি ইভলভ হচ্ছে, লাইট এনার্জি ইভলভ হচ্ছে। লাস্ট দুটো টপিক আছে, করোশন আর রাস্টিং। করোশন বা রাস্টিং কাকে বলবো, যখন আয়রন, এটা আগেরবারও ছিল তোমাদের ক্লাস 6 এ, যখন আয়রন এক্সপোজড হবে ময়েশ্চার এবং এয়ারের প্রেজেন্সে। ময়েশ্চার মানে কি, ময়েশ্চার মানে হচ্ছে ওয়াটার, আর এয়ার মানে কি, এয়ার মানে হচ্ছে অক্সিজেন, অর্থাৎ ময়েস্ট এয়ার যদি থাকে, মানে ময়েশ্চার এবং অক্সিজেন যদি থাকে, তার প্রেজেন্সে আয়রন কম্পাউন্ড তৈরি করবে, একটা ব্রাউনিশ কালারের কম্পাউন্ড, যেটা কোটিং করবে আয়রনের চারিদিকে, এবং সেই ব্রাউনিশ কালারের কম্পাউন্ডটাকে বলবো আমরা রাস্ট। তাই দেখো কি বলছে, আয়রন when exposed to moist air its surface get coated with a brownish deposit called rust। অর্থাৎ আয়রন যখন ময়েশ্চারে কন্ট্যাক্টে আসবে, তার সারফেসটা কি হবে, কোটিং হয়ে যাবে একটা ব্রাউনিশ ডিপোজিটে, তাকে বলবো রাস্ট। এই রাস্টের ফর্মুলা কিন্তু আগেরবার দিয়েছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য কেমিক্যাল ফর্মুলা অফ রাস্ট কি বলছে,
Fe2O3.AXH2O, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ হাইড্রেটেড ফেরিক অক্সাইড। নাও গ্যালভানাইজেশন করতে গেলে কি করতে হবে, আমাকে আয়রনটাকে কোটিং করতে হবে। এই রাস্টিং থেকে বাঁচানোর জন্য আমাদের কি করা হয়, বাড়ির সমস্ত গ্রিল গেট সবকিছুতে কি রং করা হয়, যাতে আমাদের আয়রনটা ইনট্যাক্ট থাকে, ভেতরের আয়রনটা যাতে সেটা রাস্টিং হয়ে নষ্ট না হয়ে যায়, তাহলে আমাদের কি হবে, প্রচন্ড কস্টলি হবে বিষয়টা। তাই আয়রনটাকে প্রোটেক্ট করার জন্য সেটাকে পেইন্ট করা হয়, যাতে আয়রনটা ডাইরেক্টলি এয়ারের বা ময়েশ্চারের কন্ট্যাক্টে আসতে না পারে। এর আরেকটা অলরেডি পাথ হচ্ছে কি, গ্যালভানাইজেশন কি, দ্য প্রসেস অফ কোটিং অফ আয়রন উইথ জিঙ্ক ইজ কল্ড গ্যালভানাইজেশন। তাহলে আয়রনের চারিদিকে জিঙ্কের একটা কোটিং যদি দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, ভেতরে আয়রনটা ইনট্যাক্ট থাকলো, জিঙ্কটা ডাইরেক্ট ময়েশ্চারের সঙ্গে কন্ট্যাক্টে এলো, এয়ারের সঙ্গে, আয়রনটা এলো না। এই প্রসেসে আমরা আয়রনটাকে সেভ করতে পারি, এইটাকে বলা হয় গ্যালভানাইজেশন। এই অবধি আমাদের ক্লাস 7 এ যা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে মোটামুটি আমি ডিসকাস করে দিয়েছি। এরপরে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন নিয়ে আসবো তোমাদের পরীক্ষার ঠিক আগের দিন। সেখানে আমরা কিন্তু স্পষ্ট করে বলে দেবো কোন কোন জায়গা থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, সেটা এমসিকিউ হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, সেকশন এ সেকশন বি মিলিয়ে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করতে থাকো। আশা করছি তোমরা এই চ্যানেলটি ফলো করলে একটি ভালো স্কোর করতে পারবে তোমাদের ফার্স্ট টার্ম এক্সামে। নমস্কার।